আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আলোচনা করব অষ্টম অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে এই চ্যাপ্টার একটা নাম হচ্ছে বৃত্ত। তো বৃত্তটা কি? সমতলস্থ একটি নির্দিষ্ট সমতলস্থ নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনো বিন্দুর সঞ্চার পথ হচ্ছে বৃত্ত। যদি আমরা একটু জুম করে দেখাই যে সমতলস্থ একটি বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনো বিন্দুর সঞ্চার পথ হচ্ছে বৃত্ত। যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো একটু যে বোঝানোর চেষ্টা করি। ধরো এই যে একটা বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে যদি আমরা এখানকার একটা কম্পাসে কাঁটাটা রেখে দিলাম, এবার নির্দিষ্ট একটা বিন্দু, মনে করো এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু, আর এইখানকার হচ্ছে ও বিন্দু। তাহলে ওটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, ওটাকে নির্দিষ্ট রেখে এই পি বিন্দুটি যদি এরকম করে ঘুরে আসে, অর্থাৎ এর সঞ্চার পথ যদি এরকম বৃত্তাকার হয়, এইটাকে আমরা বলছি বৃত্ত। দেখো এই পি বিন্দুর যে সঞ্চার পথ নির্দিষ্ট দূরত্ব রেখে, নির্দিষ্ট দূরত্ব বলতে আমাদের এখানে যে ব্যাসার্ধটা আমি বোঝাচ্ছি, যে যদি একটু খেয়াল করো যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে কম্পাসের মাথা থেকে এই কাঁটা পর্যন্ত এই যে দূরত্বটা বজায় রেখে যে পথটা ঘুরে ঘুরে আসছে, সেটাই মূলত একটা বৃত্ত। বৃত্তকে সংজ্ঞায়িত করলে আমরা আসলে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনো বিন্দুর সঞ্চার পথই হলো বৃত্ত। আচ্ছা, এবার বলো যে কোনো পরিধি কি বলতো বৃত্তের? আচ্ছা, এখানে বৃত্তচাপটা, আচ্ছা যে পথটা আমরা ঘুরে আসলাম সেই ঘূর্ণায়মান পুরো পথটাকে একত্রিত করলে আমরা সেটাকে বলতে পারি পরিধি। এখন বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ। তাহলে পরিধি যে কোনো একটা অংশ। দেখো এই তো বৃত্তের পরিধি, পরিধি বললাম কি, যে ঘূর্ণায়মান পুরো পথটাকে আমরা পরিধি বলি। তাহলে পরিধির একটা অংশ, মনে করো এ থেকে শুরু করে এই যে বি পর্যন্ত একটা অংশ যে কেটে নিলাম, এটাকেই বলছি আমরা বৃত্তচাপ। অর্থাৎ পরিধির উপর একটা অংশই হচ্ছে বৃত্তচাপ। এরপরে দেখো বৃত্তচাপ তো বুঝলাম, এরপরে উপচাপ। জ্যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করলে এদের মধ্যে ছোট চাপকে বলা হয় উপচাপ। ধরো এইটা একটা বৃত্ত, এর মধ্যে একটা জ্যা টেনে দিলাম, মনে করো এবি একটা জ্যা। তো এবি জ্যাটা, এই যে ছোট চাপটা, এটাই হলো উপচাপ। আর এই উপরের যে বড় চাপটা, এটাকে বলা হয় অধিচাপ। তাহলে উপচাপের সাথে আমরা অধিচাপটাও পেয়ে গেলাম। অধিচাপ কোনটা? জ্যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করলে এদের মধ্যে বড় চাপটিকে বলা হয় হচ্ছে অধিচাপ। এবার আসো অনুবন্ধী চাপ। অনুবন্ধী চাপটা কি? কোনো বৃত্তের একই প্রান্তবিন্দু বিশিষ্ট চাপের একটি অপরটির হচ্ছে অনুবন্ধী চাপ, একটি অপরটির অনুবন্ধী চাপ। তার মানে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, ধরো এইটা একটা বৃত্ত, ধরো একটু দেখায়, যদি এটা একটা বৃত্ত, দেখো এই যে একটা বৃত্ত, এই মনে করো একটা বৃত্ত। তো বৃত্তের এইটা একটা চাপ, এবি একটা চাপ। তো এই চাপের সাথে প্রান্তবিন্দু, দেখো এর প্রান্তবিন্দু আর এটা হচ্ছে এর প্রান্তবিন্দু। তাহলে প্রান্তবিন্দু বিশিষ্ট যে একটা চাপের সাথে যদি আর একটা চাপ সংযুক্ত থাকে, ধরো উপর নিচের চাপটাকে লিখলাম হচ্ছে এডিবি আর এসিবি। তাহলে এডিবি চাপের সাথে সংযুক্ত চাপ হচ্ছে এসিবি। তাহলে একটা চাপ, অর্থাৎ এসিবি চাপ হচ্ছে এডিবি চাপের অনুবন্ধী চাপ, আবার এডিবি চাপ হচ্ছে এসিবি চাপের অনুবন্ধী চাপ। বৃত্তস্থ কোণটা কি? দেখো কোনো চাপের প্রান্তবিন্দুদ্বয় বৃত্তের পরিধির সাথে কোনো কোণ উৎপন্ন করলে তাকে বৃত্তস্থ কোণ বলে। অর্থাৎ কোনো একটা চাপের প্রান্তবিন্দু যদি এটা একটা বৃত্ত হয়, মনে করো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এই বিন্দু দুইটা যদি বৃত্তের পরিধির সাথে কোনো একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে বলি আমরা হচ্ছে কি বল? বৃত্তস্থ কোণ। মনে করো এখানে পি দিলাম, তাহলে এ কোণ এ পি বি, অর্থাৎ পি বিন্দুতে যে কোণটা, সেই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা কি? কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাকে কি বলি? কেন্দ্রস্থ কোণ। এই দেখো, তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। অর্থাৎ কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এরপরে দেখো স্পর্শক, বৃত্তের স্পর্শক। স্পর্শক হচ্ছে, আগে সিম্পলি একটু বলে নিই, স্পর্শক হচ্ছে এমন একটা সরল রেখা যার বৃত্তের পরিধিস্থ একটি বিন্দুকে স্পর্শ করে। তার মানে বৃত্তের পরিধির উপর মাত্র একটা বিন্দুকে স্পর্শ করে। তাহলে এটা যদি হয় একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধির উপর মনে করো একটা বিন্দু হলো এ, তাহলে এর উপর একটা সরলরেখা টেনে দিলাম যেটা শুধুমাত্র বৃত্তের এই বিন্দুকে টাচ করবে। মনে করো যে পি কিউ, এই পি কিউ হচ্ছে স্পর্শক যেটা বৃত্তের একটা বিন্দু এ কে স্পর্শ করেছে। তাহলে স্পর্শকটা আমরা বুঝতে পেরেছি, বৃত্তের স্পর্শক হলো এমন একটি সরলরেখা যা বৃত্তের শুধু একটি বিন্দুকে স্পর্শ করে। সাধারণ স্পর্শক বলতে আমরা কি বুঝি? সাধারণ স্পর্শক বলতে আমরা দুইটা বৃত্তের একটা বা
অনেকগুলো বৃত্তের একটা মাত্র স্পর্শক থাকবে। এরকম যে একটি সরলরেখা যদি দুই বা ততোধিক বৃত্তকে একটি করে বিন্দুতে স্পর্শ করতে পারে, তবে সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ স্পর্শক। ধরো এরকম একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এখানে আর একটা বৃত্ত আছে, আর এখানে মনে করো আরও একটা বৃত্ত আছে। তো প্রত্যেকটা, এটা মনে করো ও কেন্দ্র বিশিষ্ট, এটা কিউ কেন্দ্র বিশিষ্ট, এটা মনে করো আর কেন্দ্র বিশিষ্ট। তো একটা সরল রেখা গেল এখান থেকে এইভাবে এইভাবে সবগুলো বৃত্তকে মনে করো পি বিন্দু, এখানে পি বিন্দুতে, এখানে এস বিন্দুতে, এখানে মনে করো এক্স বিন্দুতে টাচ করলো। এই যে স্পর্শ করলো প্রতিটি একটি করে বিন্দুতে, তাহলে যে সরলরেখাটা আমরা পাচ্ছি পি এস এক্স, এই যে রেখাটা, এটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক যে সবাইকে টাচ করলো একটা করে বিন্দুতে। তাহলে আমরা দুই বা ততোধিক বৃত্তকে যদি কোনো একটা সরলরেখা একটি একটি বিন্দুকে স্পর্শ করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি সাধারণ স্পর্শক। এবার আসো পরিবৃত্তে। পরিবৃত্তটা আসলে কি? ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুগামী বৃত্তকে পরিবৃত্ত বলে। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুগামী বৃত্তকে পরিবৃত্ত বলে। পরিবৃত্তর কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয় এবং ত্রিভুজের যে কোনো দুইটি বিন্দুর লম্ব সমদ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুতে মিলিত হয়, এই যে মিলিত হয়, ওই বিন্দু হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। যদি একটু বোঝানোর চেষ্টা করি, ধরো পরিকেন্দ্র একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার দুইটা, এই ত্রিভুজকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত থাকে যেটা হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে টাচ করবে, অর্থাৎ এ বি সি, এই তিনটা বিন্দুকে যদি টাচ করে, তাহলে এই এবিসি বৃত্তটাই হচ্ছে পরিবৃত্ত, যারা ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষবিন্দুকে টাচ করলো। এখন এই পরিকেন্দ্রটা আমরা কিভাবে খুঁজে পাবো? ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে তুমি যদি দ্বিখণ্ডিত করো, ধরো এসি বাহুকে তুমি দ্বিখণ্ডিত করলা, এই যে এই যে, আর এই এবি বাহুকে আর এসি বাহুকে, তারা যেখানে মিলিত হলো, এখান থেকে এইটা হলো ব্যাসার্ধ। তাহলে এই যে কেন্দ্রটা মনে করো ও কেন্দ্র, ও হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। অর্থাৎ দুইটা বাহুকে আমি যেখানে ভাগ করব, সমদ্বিখণ্ডিত করব, তারা যে বিন্দুতে মিলিত হবে, 3 নম্বর বাহু ভাগ করলে সে একই বিন্দুতে যে মিলিত হবে। তাহলে এই দুইটা অথবা তিনটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলে তারা যেখানে মিলিত হয়, সেটাই হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। দেখো কোনো ত্রিভুজে সর্বোচ্চ 3টি বহির্বৃত্ত আঁকা যায়। দেখো 3টি বহির্বৃত্ত কিভাবে আঁকা যায়? আমরা মনে করো একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ। তো বহির্বৃত্তটা হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুকে তুমি যার সাথে বহির্বৃত্ত আঁকবা সেটা বাদে বাকি দুইটাকে এরকম বাড়াই দিবা। ধরো আমি এসি বাহুর সাথে বহির্বৃত্ত আঁকতে চাই, তাহলে এবিসি হচ্ছে আমার ত্রিভুজ, তাহলে এসি বাহুটা বাদ দিয়ে বাকি যে দুইটা বাহু আছে যেদিকে আঁকবো ওইদিকে বাড়াই দাও। এইভাবে যদি তুমি একটা বৃত্ত আঁকো, এই বৃত্তটাকে বলা হয় বহির্বৃত্ত। তাহলে একই রকমভাবে এদিকে বাড়ালে তুমি এইখানে একটা বহির্বৃত্ত আঁকতে পারবা, তো এদিকে যদি বাড়াও তাহলে এইখানে একটা বহির্বৃত্ত আঁকতে পারবা। তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু তুমি সর্বোচ্চ 3টা বহির্বৃত্ত আঁকতে পারবে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মনে রাখা জরুরি, যেটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়। বৃত্তের কোনো একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যাবে। তার মানে বৃত্তের কোনো একটা বিন্দু, মানে এখানে একটা বিন্দু মনে করো, তাহলে এখানে তুমি একটা মাত্র স্পর্শক আঁকতে পারবে, একটা বিন্দুকে স্পর্শ করবে। তো আমরা এরকম বৃত্তের উপর একটা বিন্দু দেখলাম এ, তাহলে এ হচ্ছে বিন্দু, এটাকে পি কিউ একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা। আমরা যদি চিত্রটাকে দেখি, বহিস্থ একটা বিন্দু হচ্ছে সি, সি বিন্দু থেকে আমরা 2টা স্পর্শক আঁকলাম, যেটা হচ্ছে এসি আর বিসি। এ হচ্ছে বৃত্তের উপর একটা বিন্দু, আর বি হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু। আমি বলেছিলাম যে স্পর্শক বৃত্তের পরিধির উপর একটি মাত্র বিন্দুকে টাচ করে, তাহলে এসি আর বিসি 2টা স্পর্শক। বহিস্থ বিন্দু সি থেকে তুমি এই বৃত্তে আর স্পর্শক রাখতে পারবে না, তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের সেই স্পর্শক। এর পরের তথ্যটা একটু দেখো, যে দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের মধ্যে সর্বোচ্চ একটি সাধারণ স্পর্শক আঁকা যায়। দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করছে, দেখো এই যে দুইটা বৃত্ত, একটা বৃত্ত হচ্ছে এখানে এরকম বড় বৃত্ত দেখতে পাচ্ছ, একটা ছোট বৃত্ত দেখতে পাচ্ছ। তো বড় বৃত্তের কেন্দ্র হলো এইটা, একটা নাম দিয়ে দিই, মনে করো এটার নাম হচ্ছে ও, আর এই ছোট বৃত্তের কেন্দ্রের নাম মনে করো কিউ। তাহলে এই দুইটা বিন্দু টাচ করেছে কোথায়? পি বিন্দুতে। তাহলে এ পি বি, এই এবিটা হচ্ছে স্পর্শক যেটা দুইটা বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাদের একটা মাত্র তুমি সাধারণ স্পর্শ রাখতে পারবে। এক সাধারণ স্পর্শ কি বলেছিলাম? যা দুইটা বৃত্ত বা তার অধিক বৃত্তকে একটা করে বিন্দুকে স্পর্শ করে। তাহলে এটা যদি অন্তঃস্পর্শ করে, আমরা একটা মাত্র স্পর্শ রাখতে পারবো। আবার দেখো,
এখানে বলা হচ্ছে কি দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে সর্বোচ্চ দুটি তীর্যক স্পর্শক আঁকা যাবে। দেখো এই যে তীর্যক স্পর্শক মানে কি, সরাসরি স্পর্শক না, ক্রস মানে তীর্যক স্পর্শক, কোনাকুনি বা যা তীর্যক থাকবে, ঢাল থাকবে। তাহলে এখানে দেখো দুইটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, মনে করি যে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট আর এটা কিউ কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত। এবার তীর্যক স্পর্শক, এই দেখো তীর্যক একটা স্পর্শক এবি, এই বৃত্তটাকে মনে করো এক্স বিন্দুতে আর এই বৃত্তটাকে ওয়াই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা হচ্ছে স্পর্শক, স্পর্শ করেছে একটা করে বিন্দুতে। আবার দেখো সিডি একটা স্পর্শক, যেখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে মনে করো যে এখানে কি দিব, ধরো এম বিন্দুতে আর এখানে কিউ কেন্দ্র বিশিষ্টকে এন বিন্দু ছেদ করলো, তাহলে এই সিডিও আর একটা স্পর্শক। তাহলে এবি এবং সিডি দুইটা তীর্যক সাধারণ স্পর্শক, যারা একটা স্পর্শক দুইটা বৃত্তকে টাচ করে। আবার দেখো দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের মধ্যে সর্বোচ্চ তিনটি সাধারণ স্পর্শক আঁকা যাবে। দেখো আমরা চিত্রটা দেখে বোঝার চেষ্টা করি। এখানে দেখো যে এইখানে মনে করো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো এই দুইটা বৃত্তের মধ্যে আমি এই একটা স্পর্শক আঁকলাম, মনে করো এই বিন্দুটার নাম হলো পি, যেটা পি বিন্দু ছেদ করলো। এখন এবি একটা স্পর্শক, মনে করো এই বিন্দুটার নাম হচ্ছে এম আর এই বিন্দুর নাম হচ্ছে এন। তাহলে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এম বিন্দুতে আর কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এন বিন্দুতে ছেদ করলো। তারপর একটা স্পর্শক দুইটা বৃত্তকে একটা করে বিন্দু স্পর্শ করলো। ঠিক একই রকমভাবে সিডি হচ্ছে আরেকটা স্পর্শক, যেটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এক্স বিন্দুতে আর কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে ওয়াই বিন্দু ছেদ করলো। তাহলে দেখো সিডি স্পর্শক একটা করে বিন্দুতে দুইটা বিন্দুতে ছেদ করলো, তাহলে এখানে সিডিও একটা সাধারণ স্পর্শক। তার মানে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে ওই বৃত্তে আমরা সর্বোচ্চ তিনটি সাধারণ স্পর্শক আঁকতে পারবো। আবার দেখো দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে, যদি স্পর্শ নাই করে দূরে দূরে অবস্থান করে, তাহলে আমরা সর্বোচ্চ চারটি সাধারণ স্পর্শ আঁকতে পারবো। সাধারণ স্পর্শ বলছিলাম কি যে একটা স্পর্শক দুইটা বৃত্তকে স্পর্শ করবে একটা করে বিন্দুতে। তাহলে আমরা একটু ফিগারটা দেখে নিই। এরকম একটা ফিগার পাবো আমরা, যেখানে পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত, পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত। দেখো এই বৃত্তটায় এবি একটা স্পর্শক, সিডি একটা স্পর্শক, যেটা হচ্ছে এই দেখো এই যে স্পর্শগুলোকে একটু খেয়াল করো, এবি স্পর্শক এই একটা বিন্দু আর একটা বিন্দুকে স্পর্শ করলো, সিডি স্পর্শক এই একটা বিন্দু আর একটা বিন্দুকে স্পর্শ করলো, এটা দুইটা স্পর্শক, বৃত্ত কিন্তু স্পর্শ করেনি। আবার দেখো এই যে একটা স্পর্শক তীর্যক স্পর্শক, এই একটা বিন্দুতে আর একটা বিন্দু স্পর্শ করলো। আবার এইচ যে আর একটা তীর্যক স্পর্শক, যেটা এই একটা বিন্দু আর একটা বিন্দুকে স্পর্শ করলো। তার মানে দুইটা তীর্যক স্পর্শক, দুইটা হচ্ছে সাধারণ স্পর্শক, তীর্যক সাধারণ স্পর্শক আর দুইটা সাধারণ স্পর্শক। মোট তুমি চারটা স্পর্শক আঁকতে পারবা যদি বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ না করে। তো এই ব্যাপারগুলো জ্যামিতিক উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে প্রয়োজন হয়, তাছাড়া তোমাদের প্রশ্নের এমসিকিউতে এটা দিয়ে দেয়, তো এই জন্য আমাদের এটা জানা প্রয়োজন হয়। এবার দেখো দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলা মানে স্পর্শ করা না, ছেদ করার স্পর্শ করার মধ্যে একটু পার্থক্য আছে। ছেদ করলে সে একাধিক বিন্দুকে টাচ করতে পারবে, ছেদ করলে সে একাধিক বিন্দুকে স্পর্শ করতে পারবে, বাট যখন স্পর্শক বলা হয় তখন কেবলমাত্র একটা বিন্দুকে স্পর্শ করে। কেবলমাত্র কয়টা বিন্দুকে বলো তো? একটা বিন্দুকে স্পর্শ করে। তাহলে ছেদ করলো, একটু যদি আমরা এখানে খেয়াল করি, এই ফিগারটা যদি একটু দেখি, যে এখানে মনে করো যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো এই বৃত্তটা এখানে তোমার হচ্ছে ছেদ করলো, এটা মনে করো এম বিন্দুতে আর এন বিন্দুতে ছেদ করলো। দেখো বৃত্তটা পরস্পরকে ওভারল্যাপ করে গেছে, তার মানে এইটাকে বলে ছেদ। স্পর্শ না, স্পর্শ করলে একটা বিন্দু, এখানে দেখো দুইটা বিন্দুকে টাচ করেছে এম আর এন। তাহলে এখানে আমরা একটা স্পর্শক সাধারণ দুইটা বিন্দুকে স্পর্শ করছে, এই বৃত্তের একটা আর এই বৃত্তের একটা, মানে ও কেন্দ্রের একটা আর কিউ কেন্দ্রের একটা। মনে করো এটা হচ্ছে এম আর এটা এম না, এটা এম তো দিয়ে ফেলেছে, এটাকে এক্স দিলাম আর এটাকে ওয়াই দিলাম। ঠিক একই রকমভাবে এটাকে দিলাম হচ্ছে মনে করো যে ই আর এটাকে দিলাম এফ, এই যে ইএফ বিন্দু স্পর্শ করে। তাহলে আমরা সিডি স্পর্শকটা দুইটা বিন্দুকে স্পর্শ করে দুইটা বৃত্তকে, আবার এখানেও দুইটা, মানে একটি একটি করে দুইটি বিন্দু। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে এবি স্পর্শক, একটা হচ্ছে সিডি স্পর্শক, যারা দুইটা বৃত্তকে ছেদ করার আমরা দুইটা স্পর্শক আঁকতে পেরেছি, সাধারণ স্পর্শক। তো তুমি এখন বলতে পারো যে সোজা একটা টেনে দিলে কি স্পর্শক হলো? না, স্পর্শক হবে না, কারণ এই সরলরেখাটা আবার বৃত্তকে দুকে টাচ করবে। স্পর্শকের শর্ত ছিল যা পরিধিস্থ একটা মাত্র বিন্দুকে স্পর্শ করে। তো আশা করছি আজকে তোমাদের এই যে 8 অধ্যায়ের যে কিছু সাধারণ আলোচনা করলাম, কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করলাম, এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।